আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ২৫ সেনা কর্মকর্তার মধ্যে কর্মরত ১৫ জন সেনা হেফাজতে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে তাৎক্ষণিক বরখাস্তের ঘোষণা। রাজধানীর কাকরাইলে পুলিশের বাধায় জাতীয় পার্টির সমাবেশ পণ্ড। ২০ নেতাকর্মী আহত ও ৮ জনকে আটকের অভিযোগ। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মির্জা ফখরুলের অভিযোগ। বিএনপি সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক চায় মন্তব্য। শোক শ্রদ্ধায় বরেণ্য শিক্ষাবিদ সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের বিদায়। সত্যিকারের লেখক শিক্ষক হারিয়ে যান না বলে বিশিষ্টজনদের মন্তব্য। IUCN এর সম্মেলনে সমুদ্র রক্ষায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণের তাগিদ। নারী ও তরুণদের সম্পৃক্ত করা সহ সব পক্ষের সমন্বিত পদক্ষেপের আহ্বান। এবং গ্রোথ হরমোনের অপব্যবহারে ড্রাগন ফলের বাজার নিয়ে শঙ্কায় মুন্সিগঞ্জের উদ্যোক্তা। কৃষিতে নতুন বিনিয়োগ টিকিয়ে রাখতে প্রযুক্তি নির্ভর চাষাবাদে গুরুত্ব আরোপ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। রাজধানীতে ১২তম ইনার হুইল ডিস্ট্রিক্ট র্যালির খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার মধ্যে LPRA ১ জন সহ ১৫ জন সেনা হেফাজতে আছেন। একজন অফিসার নিখোঁজ। বিকেলে সেনা সদরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানিয়েছেন, এখনও ওয়ারেন্টের কপি হাতে পাননি তারা। তিনি বলেন, ২৫ জনের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে সঙ্গে সঙ্গে তিনি চাকুরি থেকে বরখাস্ত বলে গণ্য হবেন। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের চাকুরি বা অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে কি করা হবে এমন প্রশ্নে বাহিনীটি বলেছে, যথাযথ কর্তৃপক্ষের কাছে আইনি ব্যাখ্যা চাওয়া হবে। কিছুদিন আগে দাখিল করা হয়েছে গত ৮ তারিখে। এই প্রেক্ষিতে কিছু চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে, এই বিষয়ে কিছু জিজ্ঞাসার সৃষ্টি হয়েছে। আমরা ইচ্ছে করলে আমাদের প্রেস রিলিজ গতানুগতিক সবসময় আমরা যেটা দিয়ে থাকি ISPR এর মাধ্যমে, আমরা হয়তো প্রেস রিলিজ দিতে পারতাম। কিন্তু প্রেস রিলিজ দেওয়ার পরে প্রেস রিলিজের পরে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকতেই পারে, সব বিষয়ে আপনাদের স্পষ্টীকরণ নাও হতে পারে। কার কার কাছে এই ওয়ারেন্ট যাবে, পুলিশের, অমুকের, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, এরকম একটা লম্বা লিস্ট আছে। ওই অনুযায়ী কাজ চলতেছে। সাথে সাথে আরেকটা কাজও করেছে আমরা, সেটা হচ্ছে যে DGFI, NSI, BGB সকলকে আমরা বলেছি ল্যান্ডপোর্ট, এয়ারপোর্ট, সিপোর্ট, যেখানে আছো, যার যেটা দায়িত্ব আছে, তোমরা একটু চেষ্টা করবা যে যাতে দেশের বাইরে উনি চলে যেতে না পারেন, ইলিগালি দেশের বাইরে যেতে না পারেন। রাজধানীতে পুলিশের বাধায় জাতীয় পার্টির সমাবেশ পণ্ড হয়েছে। দুপুরে সমাবেশ শুরু হওয়ার পরপরই দলটির নেতাকর্মীরা পুলিশের বাধার মুখে পড়েন। জাতীয় পার্টি বলছে, সেই সময় দলের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন, আটক করা হয়েছে ৮ কর্মীকে। পুলিশ বলছে, অনুমতি না থাকায় জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেয়া হয়নি। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার, মব সন্ত্রাস বন্ধসহ
বিভিন্ন দাবিতে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডাকে জাতীয় পার্টি। সমাবেশে অংশ নিতে দুপুরে দলটির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসার পর বাধা দেন পুলিশের সদস্যরা। সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসে পণ্ড হয়ে যায় সমাবেশ। জাতীয় পার্টির নেতাকর্মীরা দ্বিতীয় দফায় কার্যালয়ের সামনে জড়ো হলে আবারও লাঠিচার্জ করে পুলিশ। জাপা কর্মীদের অভিযোগ, পুলিশের লাঠিচার্জের পাশাপাশি তাদের মারধর করেছেন গণ অধিকার পরিষদের কর্মীরা। জাতীয় পার্টিকে ভয় পায়, যা বোঝা যায় আর কি। জাতীয় পার্টিকে সরকার ভয় পায়, জিএম কাদেরকে ভয় পায়। কিছু কিছু দল স্বপ্ন দেখে তারা ক্ষমতায় যাবে, কিন্তু তাদের অবস্থা এমন হয়েছে যে তারা ক্ষমতায় তো যেতে পারবেই না, তারা বিরোধী দল হওয়ার মতো তাদের কোনো যোগ্যতা নাই। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, এটা আমি ধিক্কার জানাই। কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার রয়েছে। তারা জাতীয় পার্টির উপর হামলা করেছে, তারা সন্ত্রাসী। আমি মনে করি এই সন্ত্রাসীদেরকে অবশ্যই বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে তাদেরকে তদন্ত করে বিচারের আওতায় আনা উচিত। কারণ পুলিশ বলছে সমাবেশের অনুমতি না থাকায় আইনানুগ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশ ছিল, সমাবেশের অনুমতি ছিল না। এক, দুই নাম্বার হচ্ছে এখানে যে এটা তো একটা রাস্তা, রাস্তার উপরে যে চেয়ার টেবিল অমুক দেওয়া, স্টেজ করা, এগুলো তো রাস্তার উপরে ছিল, যেটা আমরা বারবার বলতেছিলাম এটা রাস্তা দখল করে এভাবে না করার দরকার নেই। আপনারা হচ্ছে যে এটা সীমিত আকারে ভিতর থেকে লোকজন থাকবে, তারা এখানে তারা থেকে বক্তব্য দেয়। এইটি হচ্ছে আমাদের আর্জি ছিল, অন্য কিছু। এরপরে যখন বারবার বলার পরেও যখন শোনে নাই, তখন তো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না। আমরা ডিসপার্স করার জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড এবং যে আমরা ওয়াটার ক্যাননটা দিচ্ছি, আর অন্য কোনো কিছু করাও হয় না, জাস্ট ওনারা বিভিন্ন দিকে ছড়ায় ছিটে চলে গেছে। জাতীয় পার্টির দাবি, পুলিশকে জানিয়ে সমাবেশের আয়োজন করা হয়। পুলিশের কাছ থেকে আমরা কোনো ফরমাল অনুমতি পাইনি, এটি সত্য, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি পার্টি তার অফিসের সামনে মিটিং করে এবং তারা আমার জানা মতে এ ধরনের কোনো ফরমাল অনুমতি নেয় না, এবং আমরা অবহিত করেছিলাম লিখিতভাবে। সেই রিসিভ করা চিঠিও আমাদের কাছে আছে, এবং আমাদেরকে মিটিং চলার এক পর সবসময় বলা হলো অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করার জন্য। তারা আশঙ্কা করছে আমাদের উপর হামলা হতে পারে, আমাদের উপর যারা হামলা করবে তাদের উপর হামলা না করে তারা আমাদের উপর জলকামান নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে। পুলিশ সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন একটি আচরণ করেছে। কিন্তু একটি রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ প্রোগ্রাম তার অফিসের সামনে করতে যাবে এবং পুলিশ সেখানে বাধা দিবে, এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে। আটক নেতাকর্মীদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় পার্টি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু লোক নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ৫ মন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় তিনি বলেন, বিগত জাতীয় নির্বাচনে ভারত হস্তক্ষেপ করেছে। বিএনপি ভারতের সাথে সম্পর্ক চায়, তবে সেটা হবে সমতার ভিত্তিতে। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপি নেতারা বলেছেন, বাংলাদেশে পিআর কোনো কার্যকর পদ্ধতি নয়। রাজধানীতে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে আলোচনায় তারা বলেছেন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। সহনশীলতা ও ভিন্ন মতকে সম্মান দেখানোর সংস্কৃতি চালু না হলে কোনো কিছুই করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন তারা। রাহুল রায় রিপোর্ট। রাজধানীর সিদ্ধেশ্বরীতে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির নির্বাচন সমালোচনা দৃষ্টিভঙ্গি শীর্ষক আলোচনা। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় অংশ নেন বিএনপি নেতারাও। আমাদের দেশে গ্রামের মানুষ এই কমপ্লিকেশনের মধ্যে তো তারা নিজেদেরকে ফিট করতে পারে না। তারা জানতে চায় যে আমার প্রতিনিধিকে। এদেশে একটা নর্মাল যেটা আইনসঙ্গত কাজ, সেই কাজটিও কিন্তু তদবির ছাড়া হয়। তো তখন কি হয়? গ্রামের মানুষটি কিন্তু ঘুরে ফিরে কোথায় যাবে?
সচিবের কাছে তো যেতে পারবে না, ডিসি রুমে তো ঢুকতে পারবে না, পিএনওর কাছে যাওয়া কঠিন, তখন আমাদের কাছে আসে। আলোচনায় রাজনৈতিক দলগুলোর সহনশীলতার কথা বলেছেন বিএনপি নেতারা। সিস্টেম চেঞ্জ করো, এটা চেঞ্জ করো, সব সময় হবে না। কি যদি পলিটিক্যাল কালচার বাংলাদেশে চেঞ্জ না হয়, আমরা যদি আমাদের সহনশীলতা বাড়াতে না পারি, আমরা যদি আরেকজনের মতের সাথে ভিন্ন মত পোষণ করে রেসপেক্ট দেখাতে না পারি, তাহলে নাথিং উইল ওয়ার্ক, কোয়াইট অনেস্টলি। আলোচকরা বলেন, যেসব বিষয়ে ঐক্যমত্য হয়নি সেসব বিষয় সংসদে আলোচনা ও জনগণের মতামতের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান বাতিল চেয়ে মতামতের জন্য নতুন করে মতামত চেয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়ার প্রতিবাদ জানিয়ে ঐক্যমত্য কমিশনকে পাল্টা চিঠি দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। তারা বলছে, দীর্ঘ আলোচনা শেষে আবারও নতুন ইস্যু তুলে কমিশন অঙ্গীকার ভঙ্গ করেছে, যা দুরভিসন্ধিমূলক। জান্নাতুল বাক্কা কেকা রিপোর্ট। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সর্বশেষ বৈঠক হয় গত ৮ অক্টোবর। এর আগে গত ১৭ সেপ্টেম্বর কমিশন জানিয়েছিল নতুন করে আর কোনো ইস্যুতে আলোচনা করবে না তারা। ১৫ অক্টোবর জুলাই সনদে সই করার দিনক্ষণও নির্ধারণ করে কমিশন। কিন্তু এমন প্রেক্ষাপটে গত ৯ অক্টোবর নতুন আরেকটি ইস্যু, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান সম্বলিত ৪ অনুচ্ছেদ বাতিলে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চিঠি দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। এর প্রতিবাদে বাংলাদেশ জাসদ সহ কয়েকটি দল কমিশনকে পাল্টা চিঠি দিয়েছে। আজ আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম ৯ অক্টোবর তারা একটা চিঠি পাঠিয়েছে যে তারা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত সব জায়গা থেকে অপসারণ করবার জন্য যে তারা এই বিষয়টি আলোচনা করতে চাচ্ছে। আমরা মনে করি এটা ঐক্যমত্য কমিশন ঠিক করেনি, এটা দুরভিসন্ধিমূলক, এবং আমরা মনে করি যে ঐক্যমত্য কমিশন যথোপযুক্ত ফোরাম নয় এটি আলোচনা করবার জন্য। নতুন ইস্যুতে মতামত চেয়ে কমিশনকেই বিতর্কের মুখে ফেলেছে বলছে দলগুলো। উচ্চ আদালতে এই বিষয়ে একটা মামলা হয়েছিল পঞ্চদশ সংশোধনী বাতিল করার জন্য। সেখানে কিন্তু মাননীয় বিচারপতিগণ বলেছেন এই সমস্ত রাজনৈতিক বিষয় আগামী সংসদে আলোচিত হবে, এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের এই প্রশ্ন উত্থাপন করেনি সঙ্গত কারণে। ১৭ সেপ্টেম্বর তারা বলেছিল যে ঐক্যমত যতটুকু হয়েছে জুলাই সনদে সেখানে আর কোনো আলোচনা হবে না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ, কূটনৈতিক মিশন ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান সম্বলিত বিষয়টি দীর্ঘ ৯ মাসের আলোচনায় কেন তোলা হয়নি, এই প্রশ্ন রেখেছেন সংশ্লিষ্টরা। জান্নাতুল বাক্কা কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, আগামী নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে রিটার্নিং, প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে। আইনের শাসন কাকে বলে আগামী নির্বাচনে তা দেখাতে চান বলে মন্তব্য করেছেন তিনি। নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায় নিয়ে চট্টগ্রামে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তিনি। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস আয়োজিত সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ও অন্যরা। Well trained, well protected, well empowered প্রিসাইডিং অফিসার আমরা দিব। সমস্ত ক্ষমতা দিয়ে ওনাকে প্রিসাইডিং অফিসার দিব। যদি ক্ষমতা ব্যবহার না করেন তাহলে এটা কিন্তু আমরা অপরাধ হিসাবে নিব। লেট আস ক্রিয়েট অ্যান এক্সাম্পল ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে। আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় বরেণ্য শিক্ষাবিদ, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে বিদায় জানালেন সর্বস্তরের মানুষ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনেরা বলেছেন, সৈয়দ মঞ্জুরুল ইসলামের চলে যাওয়া শূন্যতা তৈরি করেছে, তবে একজন সত্যিকারের লেখক ও শিক্ষক কখনো হারিয়ে যান না। সাদি মাহমুদের রিপোর্ট। বাংলা সাহিত্য, শিক্ষা ও মানবিকতার জগতে অনন্য ব্যক্তিত্ব সৈয়দ মঞ্জুরুল ইসলাম। ক্লাসরুম থেকে কলাম, গল্প থেকে প্রবন্ধ, সবখানেই সৈয়দ মঞ্জুরুল ইসলাম ফুটিয়ে তুলেছেন তীক্ষ্ণ বিশ্লেষণ, সংবেদনশীলতা আর ন্যায়বোধ। তার বিদায়ে শোক সব মহলে। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে গুণী এই ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী, শুভানুধ্যায়ী
ও শিক্ষার্থীরা। তার মৃত্যুতে মুক্তচিন্তার জগতে যে শূন্যতা তৈরি হলো তা পূরণ হওয়ার নয় বলছেন বিশিষ্টজনরা। খ্যাতি বা প্রতিষ্ঠান ছিল তা নয়, শিক্ষক হিসেবে সে অসাধারণ ছিল। ওনার হাসিটাই ছিল ওনার একটা সিগনেচারের মতো। স্যার অসম্ভব জ্ঞানী মানুষ ছিলেন, উনি প্রচণ্ড জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। মঞ্জুর ভাইকে যতবার স্মরণ করব সবসময় ইতিবাচকতার সাথে আর সম্মানের সাথে। আমার ভাইয়ের ছাত্রছাত্রীদের যে ভালোবাসা আমি দেখেছি বা তার শুভানব ভাইদের যে ভালোবাসা দেখেছি, তাতে আমার সত্যি মনে হয়েছে যে আমার ভাই আসলেও একজন ভালো শিক্ষক তো ছিলেনই, তার সাথে সাথে তিনি সকলের প্রাণের মানুষ ছিলেন। শ্রদ্ধা জানাতে আসারা বলছেন, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম দেশের শিক্ষা ও গবেষণায় যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ক্লাসরুমে যেভাবে ছাত্রদেরকে জ্ঞান বিতরণ করেন, একই সাথে উদ্বুদ্ধ করেন ক্লাসরুমের বাইরে। বহু যে সাহিত্যব্রতী তরুণ তরুণী তাদেরকেও সে অনুপ্রাণিত করেছে, ফলে মঞ্জুর থেকে যাবে অনেক রকম ভাবে। নতুন প্রজন্ম এদের আদর্শটাকে ধরে সামনে এগিয়ে যাবে। উনি তো শুধু শিক্ষক ছিলেন না, উনি একাধারে শিক্ষাবিদ আসলে, তারপরে সাহিত্যিক, কলাম লেখক এবং জাতির বিবেকের মতো। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত স্যারের স্মৃতি, স্যারের অবদানকে মাথায় রেখে আমি সামনের পথটুকু চলতে চাই। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামকে দাফন করা হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। আবুধাবিতে IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের তৃতীয় দিনে সমুদ্র রক্ষায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণে জোর দেওয়া হয়েছে। সুনীল অর্থনীতির টেকসই ব্যবহার ও ব্যবস্থাপনায় আলোচনায় উঠে আসে পরিবেশ বান্ধব প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগের প্রয়োজনীয়তাও। সংকট উত্তরণে স্থানীয় জনগোষ্ঠী, নারী ও তরুণদের সম্পৃক্তকরণ সহ সব পক্ষের সমন্বিত পদক্ষেপের আহ্বান পরিবেশবাদীদের। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদি হাসানের তথ্য ও ভিডিওচিত্রে আলিমুল রাজির রিপোর্ট। পৃথিবীর মোট আয়তনের ৭০% সমুদ্র, আর এই সমুদ্রকে ঘিরেই আবর্তিত হয় ৯৫% বৈশ্বিক বাণিজ্য। কর্মসংস্থান থেকে শুরু করে বিশ্বের প্রায় ৩০০ কোটি মানুষের খাদ্যের যোগানও আসে এই সমুদ্র থেকে। তবে জলবায়ু পরিবর্তন, দূষণ, অবাধ মৎস্য শিকার সহ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ভয়াবহ সংকটে সামুদ্রিক বাস্তুতন্ত্র। IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের ফ্রম কমিটমেন্টস টু চেঞ্জ ড্রাইভিং ট্রান্সফরমেটিভ অ্যাকশন ফর দি ওশান সেশনের আলোচনায় আন্তর্জাতিক সমুদ্র চুক্তির যথাযথ বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, সংকট সমাধানে বিনিয়োগ নিশ্চিত করা সহ প্রয়োজন কার্যকর পদক্ষেপ। To be in conferences like this, where they will understand the ocean, their responsibility towards ensuring that the ocean is well managed for the prosperity of the world. This generation, they're going to live with the consequences of whatever we do in the ocean today. So yeah, getting this next generation involved in the ocean is absolutely crucial if we're actually going to do BBNJ agreement, the agreement for the protection in high sea, to be now enforced with 74 signature. This is a great step. Looking forward to see more. সমুদ্র চুক্তি ও বৈশ্বিক অংশীদারিত্ব শুধু আলোচনার টেবিলে নয়, মাঠ পর্যায়ে যথাযথ বাস্তবায়নে গুরুত্বারোপ করেন পরিবেশবাদীরা। সমুদ্রের ব্যাপারে আমরা কিন্তু অনেক উদাসীন এবং অনেক কিছুই কিন্তু আমরা বুঝতে পারি যে সমুদ্র আমাদের কি দিচ্ছে, আমাদের যে জীবনে এবং আমাদের এই যে ক্লাইমেট সবকিছু মিলিয়ে যে একটা বিশাল একটা ভূমিকা পালন করছে, সেটা কিন্তু এখানে জোরে সোরে আলোচনা হচ্ছে। এবং যে আলোচনায় একটি ব্যাপার উঠে এসছে যে $3 ট্রিলিয়ন কিন্তু এই ইকোনমি, এই ব্লু ইকোনমি, এই ওশিয়ানের খাদ্য বলি, ট্রান্সপোর্টেশন বলি, ইভেন আমরা যদি ট্যুরিজমের কথাও বলি, সমুদ্র কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে। সুতরাং সমুদ্রকে যদি ভালো রাখি আমরা, তাহলে কিন্তু আমাদের যাবতীয় যা এই সমুদ্র রিলেটেড যাই আছে সেগুলোও ভালো থাকবে। যত বেশি এই নিয়ে কথা বলবো, ততই কিন্তু আমরা সমুদ্রের ব্যাপারে সচেতন হব। তরুণ সমাজকে কিন্তু এগিয়ে আসতে হবে এই ধরনের কর্মকাণ্ডে, এবং আমরা সবাই যখন হাত মেলাবো একসাথে,
তখনই কিন্তু এর থেকে ভালো সমাধান আসবে। 2030 সালের মধ্যে বিশ্বের 30% সমুদ্র সংরক্ষিত করা কোনো স্বপ্ন নয়, বরং এখন এটি টিকে থাকার শর্ত। সমুদ্র রক্ষা মানে শুধু পরিবেশ সংরক্ষণ নয়, এটি অর্থনীতি, জনজীবন আর ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার লড়াই। আলিম আল রাজি, চ্যানেল আই। মুন্সিগঞ্জের ব্যবসায়ী উদ্যোক্তা মোহাম্মদ মনিরুজ্জামান 42 বিঘা জমিতে গড়ে তুলেছেন বিশাল এক ড্রাগন ফলের বাগান। তার এই আধুনিক কৃষি উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখছে। টনিক বা গ্রোথ হরমোন ব্যবহার করে উৎপাদিত ড্রাগন ফলে বাজার ভরে গেছে তা নিয়ে শঙ্কায় আছেন এই উদ্যোক্তা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মুন্সিগঞ্জের প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী মোহাম্মদ মনিরুজ্জামান অন্য ব্যবসার পাশাপাশি সম্প্রতি তিনি কৃষি বাণিজ্যে যুক্ত হয়েছেন। এটা প্রথমে আমি সিঙ্গাপুর গেলাম, তো ওখানে মুস্তফা সেন্টার থেকে একটা ফল কিনলাম। কিনে হোটেলে আসলাম, আসার পর ওইটা কাটলাম, খেলাম, ভালো লাগলো। ড্রাগন হ্যাঁ ভালো লাগলো। তার আগে ড্রাগন দেখেছেন? আমি দেখি নাই, আগে দেখি নাই। কোন সালের কথা? এটা হলো 16 সনে। আপনার যে প্রোগ্রামটা যখন দেখলাম গভীরভাবে ওটা অনুধাবন করছি, ওখান থেকে সব পেয়েছি আমি। আচ্ছা, আমরা এই ফলটাকে এখনো পবিত্র হিসাবে রাখছি, এটা আমার মাকে খাওয়াইছি। তার এই বাগান থেকে জীবিকা নির্বাহ করছেন অন্তত কয়েক ডজন পরিবার। ফুলের পরাগায়ন থেকে ফল সংগ্রহ সবই চলছে শিল্প উদ্যোগের মতোই। গত 3 বছরে দেশে ড্রাগন ফলের উৎপাদন বেড়েছে 400%। তবে 2023 সাল থেকে গ্রোথ হরমোনের অপব্যবহারে ভোক্তা বাজারে আস্থা কমেছে। দোকানে গেলেই দেখবেন যে স্যার অল্প পাকা অল্প কাঁচা এবং বিকট একটা ফল হবে, দেখতেও ডেঞ্জারাস লাগবে, আবার স্যার আপনার কখনোই সে পাকবে না পুরোপুরি। আমার যখন এটা পোষাবে না আমি বন্ধ করে দিব, এই ব্যবসা করব না। কিন্তু আমার পক্ষে সম্ভব না ওই টনিক ভেজাল মানুষকে খাওয়ানো। দ্রুত বর্ধনশীল ড্রাগন ফলের কৃষি উদ্যোগে নতুন বিনিয়োগ টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সচেতনতা ও প্রযুক্তি নির্ভর চাষাবাদ। দেশের ব্যবসায়ীরা কৃষি ক্ষেত্রে দিন দিন বিনিয়োগ বাড়াচ্ছেন। উল্লেখযোগ্য ড্রাগন ফসল এবং এটি দিনের পর দিন বাড়ছে। প্রশ্নটা হচ্ছে সরকারি নীতি সহায়তা, অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য, এগুলো থেকে যদি বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা, এগুলোর থেকে যদি নিস্তার দেওয়া যায় তাহলে এই ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে। দেশে ব্যবসায়ীদের কৃষিক্ষেত্রে বিনিয়োগের একটা নতুন ধারা অব্যাহত থাকবে। মুন্সিগঞ্জের আবদুল্লাপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানে। আইন উপদেষ্টা বলেছেন বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলেছেন, কিন্তু উপদেষ্টা হিসেবে তাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। রাজধানীতে এক সভায় আইন উপদেষ্টা আরও বলেন, বিগত সময়ে গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী বিচারপতিদের বিচার করবে আগামী সরকার। আর গুম ও বিচার বহির্ভূত হত্যার ঘটনাগুলো মনে রেখে মানবাধিকার কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার উপর জোর দিয়েছেন শিল্প উপদেষ্টা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ে রাজধানীতে জাতীয় পরামর্শ সভার আয়োজন। এতে প্রস্তাবিত অধ্যাদেশের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলেন আলোচকরা। তারা বলেন, মানবাধিকার কমিশনকে গবেষণা প্রতিষ্ঠান হিসেবে নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে হবে। এখানে আজকে আছেন যারা দীর্ঘদিন আয়লা করে কর্মী ছিলেন, যেখানে আছেন অনেকে যারা অন্যায় বিচারের শিকার হয়েছিলেন, এখানে আছেন যারা অনেকের স্বজনহারা, যারা স্বজনদের হারিয়েছিলেন এই ফাঁসিবাদী কারণেরা। আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে। বাংলাদেশকে আগামী দিনের জন্য তৈরি করতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে আবার করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি আইন উপদেষ্টা, বিচার বিভাগ এবং উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে কথা বলেন। এমন প্রধান বিচারপতিও পেয়েছি যারা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। আনফর্চুনেটলি এই ধরনের বিচারপতিদের কেউ এখন আমাদের এখানে রয়ে গেছে। কিছু দূর অগ্রসর হয়েছি, পুরোটা করতে পারে পরে যারা রিক্টেড ডক্টরেট আছে তাদের কাছে এই দায়িত্বটা থাকতো। সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। আমরা প্রতিষ্ঠাটা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম,
এরকম একটা ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতি। সবাই কয়েকজন উপদেষ্টা ছাড়াও অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। 4টি সেন্টার নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা ও লস অ্যাঞ্জেলেস থেকে প্রবাসী বাংলাদেশিরা এনআইডি নিবন্ধন কার্যক্রমের সুযোগ পাবেন। ইতোমধ্যে নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেস কনসুলেট জেনারেল অফিস রেজিস্ট্রেশনের কাজ শুরু করেছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনে ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হামাস ও এর সহযোগী দলগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে গাজার শাসন ব্যবস্থা নির্ধারণের অধিকার শুধুমাত্র ফিলিস্তিনিদের। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় অনিশ্চয়তাকে সঙ্গী করে গাজার বিধ্বস্ত বাড়ি ঘরে ফিরছে ফিলিস্তিনিরা। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শরৎ প্রাতে অরুণ আলো স্লোগানে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একত্র হয়ে শরৎ উৎসব উদযাপন করল সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যৌথ পরিবেশনায় ফুটে ওঠে শরতের সুর, বাণী আর ছন্দ। মিথিলা নাজরিনের রিপোর্ট। কবিতা, গান, নাটক সহ নানা আয়োজনে শরতের বার্তা ফুটিয়ে তোলা হয় ছায়ানটের শরৎ উৎসবে। শরতের প্রকৃতির শ্বেতশুভ্র মেঘ, কাশফুল আর আকাশের নীলের সৌন্দর্য ফুটে ওঠে অনুষ্ঠানস্থল এবং আগত অতিথিদের পোশাকেও। পরিবেশনার শুরুতেই ছিল সেন্ট জোসেফ স্কুলের আবৃত্তি আয়োজন। ছায়ানটের নিবেদনে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও নাট্যাংশ পাঠ, যেখানে নালন্দার শিশুরা অংশ নেয়। আমি সকলের কাছে কৃতজ্ঞ আমাদের অভিনয়টা দেখার জন্য। প্রথম গানটা ছিল মোহন রূপেন, পরের গানটা ছিল নয়ন ভোলানো। শরৎ উৎসবে যোগ দিতে সেন্ট জোসেফ স্কুলে ছিল সংস্কৃতি প্রেমীদের ভিড়। বাঙালি সংস্কৃতিকে ধারণ করার জন্য এরকম আয়োজনের কোনো বিকল্প নেই। এই সংস্কৃতিগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই এটা আসলে পালন করা উচিত। বাঙালি সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার আহ্বান আয়োজকদের। সংস্কৃতি চর্চা যেন কোথাও বিঘ্নিত না হয়, অবশ্যই সবাই মিলে সেই সম্মিলিত চেষ্টা করুন। আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় সংশ্লিষ্টদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে নিটুল টাটা বিশেষ সংবাদ। বারোতম ইনার উইল ডিস্ট্রিক্ট র্যালি করেছে ইনার উইল ডিস্ট্রিক্ট 345। গুলশান শুটিং ক্লাবে র্যালি উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট 345-এর চেয়ারম্যান মুশাইলা করিম। প্রধান অতিথি ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সঙ্গীত পরিচালক আরাফাত মহসিন, কন্টেন্ট ক্রিয়েটর রাবা খান ও কসমোটোলজিস্ট শোভন সাহা। অনুষ্ঠানে ইনার উইল ডিস্ট্রিক্ট 345-এর 45টি ক্লাবের সদস্যরা অংশ নেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের হালি শহরে স্টার সিরামিক্সের ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন করা হয়েছে। দেশের টাইলস ও স্যানিটারি ওয়্যার উৎপাদন শিল্পে স্বনামধন্য প্রতিষ্ঠান স্টার সিরামিক্স লিমিটেডের নতুন আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন স্টার সিরামিক্সের হেড অফ সেলস মোহাম্মদ ওবায়দুল হক, চেয়ারম্যানের সমন্বয়কারী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরানুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ জয়নাল আবেদিন ও অন্যরা।
ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। গুলশানের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। 2025-27 মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের সিইও এবং হেড অফ মার্কেটিং তসলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক জিটিভির হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ ফেরদৌস নাইম পরাগ, সহ সভাপতি চ্যানেল আই-এর জিয়াউর রহমান সুমন, স্টার নিউজের জহিরুল ইসলাম ও ইটিভির জাকারিয়া হোসেন জয়, যুগ্ম সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশন মোহাম্মদ রফিকুল রহমান মজুমদার নিক্সন ও বিজয় টিভির মাহমুদুল হাসান। এছাড়াও মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল আই-এর লিমা শিমু। 21 সদস্যের নতুন কমিটি আগামী 2 বছর এই সংগঠনটি পরিচালনা করবে। অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের রেশন, ভাতা ও বাড়ি ভাড়া বাড়ানো এবং আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ। রাজধানীর সেনানিবাস এলাকার একটি পার্টি সেন্টারে সারা দেশ থেকে আসা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের এক মিলন মেলায় এই দাবি জানানো হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অনারারি ক্যাপ্টেন মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আমিনুল করিম। এরই সঙ্গে সংবাদের শেষ ভাগে আমরা তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া বর্তমান সাবেক 25 সেনা কর্মকর্তার মধ্যে 15 জন সেনা হেফাজতে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে তাৎক্ষণিক বরখাস্তের ঘোষণা। রাজধানীর কাকরাইলে পুলিশের বাধায় জাতীয় পার্টির সমাবেশ পণ্ড। 20 নেতাকর্মী আহত ও 8 জনকে আটকের অভিযোগ। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মির্জা ফখরুলের দাবি। বিএনপি সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক চায় মন্তব্য। শোক শ্রদ্ধায় বরেণ্য শিক্ষাবিদ সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের বিদায়। দেশের শিক্ষা ও গবেষণায় অবদানের কথা স্মরণ। IUCN এর সম্মেলনে সমুদ্র রক্ষায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণের তাগিদ। নারী ও তরুণদের সম্পৃক্ত করা সহ সব পক্ষের সমন্বিত পদক্ষেপের আহ্বান। এবং গ্রোথ হরমোনের অপব্যবহারে ড্রাগন ফলের বাজার নিয়ে শঙ্কায় মুন্সিগঞ্জের উদ্যোক্তা। কৃষিতে নতুন বিনিয়োগ টিকিয়ে রাখতে প্রযুক্তি নির্ভর চাষাবাদে গুরুত্ব আরোপ। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।